Hello everybody, welcome to the way of solution. স্টুডেন্টস, TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনে আমরা প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি তোমাদের এবং আজকের আমাদের পর্বে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর চর্চা করব সেটা অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যত সমস্ত স্টুডেন্টস আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলকে বলবো অবশ্যই প্রতিদিনের ক্লাসটিকে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে কিন্তু ভুলবে না। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, দারুণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমরা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে চর্চা করব। অটল ইনোভেশন মিশন ভারতের কোন রাজ্যে প্রথম স্টেট ইনোভেশন মিশন চালু করেছে? অটল ইনোভেশন মিশন, যেটা নীতি আয়োগের আন্ডারে কাজ করে থাকে, নীতি আয়োগের অধীনে থাকে, সেই অটল ইনোভেশন মিশন ভারতের যে রাজ্যে প্রথম তাদের টেস্ট ইনোভেশন মিশন চালু করেছে সেটি হচ্ছে নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্য। অটল ইনোভেশন মিশন লঞ্চেস দ্য ফার্স্ট স্টেট ইনোভেশন মিশন ইন ত্রিপুরা টু স্ট্রেংথ স্টেট লিড ইনোভেশন ইকোসিস্টেম। তো যে ত্রিপুরা রাজ্যের উদ্ভাবনী বা রাজ্যের যে নেতৃত্বাধীন বা মানে ইকোসিস্টেম আছে, সেখানকার উদ্ভাবনী বা ইনোভেশন ইকোসিস্টেম আছে, সেটাকে শক্তিশালী করার জন্য, সেটাকে আরো স্ট্রেংথিং পাওয়ারফুল করার জন্য রিসেন্টলি এটাকে লঞ্চ করা হয়েছে। অটল ইনোভেশন মিশন আন্ডার নীতি আয়োগ, এটা নীতি আয়োগের আন্ডারে বা নীতি আয়োগের অধীনে কিন্তু কাজ করে। চলো পরেরটা, রাজস্থান সরকার সম্প্রতি মাউন্ট আবুর নাম পরিবর্তন করে কি রাখার ঘোষণা দিয়েছে? মাউন্ট আবু কোথায় আছে? আরাবল্লী পর্বতে অবস্থিত আছে, আমরা জানি মাউন্ট আবু। এই মাউন্ট আবুর নাম তারা চেঞ্জ করার ঘোষণা দিয়েছে রাজস্থান সরকার। রাজস্থান সরকার মাউন্ট আবুর নাম চেঞ্জ করার বা নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছে এবং তারা পরিবর্তন করে আবুরাজ রাখছে মাউন্ট আবুর নাম। দ্য রাজস্থান গভর্নমেন্ট has announced the Mount Abu will now be officially known as আবু রাজ। তো আবু রাজ নামে আমরা এবার থেকে মাউন্ট আবুকে ডাকতে পারি। চলো এর পরেরটা হচ্ছে এটা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি দিল্লির নারীদের জন্য কয়টি নতুন প্রকল্প উদ্বোধন করেছে? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কতগুলি নারীদের জন্য প্রকল্প উদ্বোধন করেছেন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে? সেটি হচ্ছে 4টি। একটু দেখে নিই। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু টুডে, মানে একটু আগের কয়েকদিন আগের ঘটনা, আমি নিউজ চ্যানেল থেকে এই তথ্যটা নিয়েছি, এই কারণে এখানে টুডে লেখা, যাই হোক। ডেডিকেটেড ফর স্কিমস টু দ্য ওমেন অফ দিল্লি, দিল্লির মহিলাদের জন্য 4টি প্রকল্প তিনি উৎসর্গকৃত করেছেন, তাদেরকে ডেডিকেট করেছেন। দ্য স্কিমস ইনক্লুড দ্য লাখপতি বিটিয়া স্কিম, অর্থাৎ লাখপতি বিটিয়া স্কিম আমরা রিসেন্টলি দেখেছি, এটা দিল্লি সরকার চালু করেছে। এবং সাহেলি পিঙ্ক স্মার্ট কার্ড, মেরি পুঞ্জি মেরি অধিকার অ্যান্ড দ্য ফ্রি এলপিজি সিলিন্ডার স্কিম। তো 4টি স্কিম রিসেন্টলি চালু করা হয়েছে। ঠিক আছে, আবার বলি 4টি স্কিম কি? লাখপতি বিটিয়া স্কিম, সাহেলি পিঙ্ক স্মার্ট কার্ড, মেরি পুঞ্জি মেরি অধিকার অ্যান্ড দ্য ফ্রি এলপিজি সিলিন্ডার স্কিম। টোটাল 4টি স্কিম লঞ্চ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোন উদ্যোগের অধীনে ইআরসিটি সিস্টেম চালু করেছে? ভারতের রেলমন্ত্রী এবং আইটি মিনিস্টার দুটো পদেই আছেন অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব তিনি রিসেন্টলি একটা সিস্টেম চালু করেছেন, ইআরসিটি সিস্টেম। এই ইআরসিটি সিস্টেমটা চালু করা হয়েছে 52 সপ্তাহে 52টি সংস্কার বলে একটি কিন্তু যে উদ্যোগ আছে, সেই উদ্যোগ বা ইনিশিয়েটিভ তার আন্ডারে। দেখো, ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্সেস রেল টেক পলিসি অ্যান্ড লঞ্চেস ইআরসিটি ইকোসিস্টেম। তো তিনি রিসেন্টলি রেল বা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রিসেন্টলি রেল প্রযুক্তি নীতি ঘোষণা করেছেন এবং তার আন্ডারে ইআরসিটি সিস্টেম তিনি লঞ্চ করেছেন ফর এন্ড টু এন্ড ডিজিটাইজেশন অ্যান্ড রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল আন্ডার। তো রেলওয়ে ট্রাইব্যুনালস এবং এন্ড টু এন্ড যে ডিজিটাইজেশন, সেই সিস্টেমের জন্যই কিন্তু এটা চালু করা হয়েছে। অ্যান্ড আমরা যদি দেখি এটা যে ইনিশিয়েটিভ বা যে উদ্যোগের আন্ডারে চালু হয়েছে সেটি হচ্ছে 52 রিফর্মস ইন 52 উইকস। তো 52 সপ্তাহে
52টি রিফর্মস বা 52 সপ্তাহে 52টি সংস্কার বলে একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগের আন্ডারে এটা চালু হয়েছে। নেক্সট এই প্রশ্নটাতে আসি। সম্প্রতি মহাত্মা গান্ধী এ গ্রেট কমিউনিকেটর বইটি কে রচনা করেছেন? এদের ভিতরে একজন সম্প্রতি রচনা করেছেন মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর বইটি রচনা করেছেন যিনি, তিনি হলেন ডক্টর ধীরাজ কাকাডিয়া। ধীরাজ কাকাডিয়া কে আসলে দেখা যাক। ইউনিয়ন মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডাভিয়া রিলিজেস বুক টাইটেল মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর। তো এই বইটা যার হাত ধরে প্রকাশ পেয়েছে বা যিনি লঞ্চ করেছেন এই বইটা, তার নাম হচ্ছে ডক্টর মনসুখ মান্ডাভিয়া, কেন্দ্রীয় মন্ত্রী। অলরাইট, দ্য বুক ওয়াজ রিটেন বাই অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল আকাশবাণী ডক্টর ধীরাজ কাকাডিয়া। তো এই যে ডক্টর ধীরাজ কাকাডিয়া, তিনি এই বইটা লিখেছেন, যিনি আকাশবাণীর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব বা ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। অলরাইট, নেক্সট প্রশ্ন এটা। 2025 সালের এপ্রিল ডিসেম্বরের সময়কালে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপির কত শতাংশে নেমে এসেছে? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি? সেটা হচ্ছে আমদানি এবং রপ্তানির মধ্যে যে ডেফিসিট, সেটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আমদানি রপ্তানির মধ্যে যে ডেফিসিটটা আছে সেটা কতটা নিচে নেমে এসেছে? অ্যান্সার হচ্ছে 1% নিচে কিন্তু নেমে এসেছে। দেখা যাক, রিজার্ভ ব্যাংকস ইনফর্মস ডিক্লাইন ইন ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। রিজার্ভ ব্যাংক আমাদের জানিয়েছে যে ভারতের চলতি যে আমাদের অর্থবর্ষ আছে, সেই অর্থবর্ষে ঘাটতি 2025 সালের এপ্রিল ডিসেম্বরের সময়ের মধ্যে $30.1 বিলিয়ন বা জিডিপির 1% নেমে এসেছে, যা এক বছর আগে একই সময়ে $36.6 বিলিয়ন ছিল। তো কমে গেছে আমাদের ভারতের, ঠিক আছে, এই যে CAD বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা। 2026 সালে ভারত জুড়ে নিরাপত্তা দিবস পালিত হয় কোন তারিখে? ন্যাশনাল সেফটি ডে, জাতীয় নিরাপত্তা দিবস পালিত হচ্ছে 2026-এ কোন তারিখে? মানে পালিত হচ্ছে বা হয়ে গেছে, যাই হোক একটা হবে। রাইট আনসার হচ্ছে 4 মার্চ। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে 2026। ইন্ডিয়া ইজ অবজার্ভিং ন্যাশনাল সেফটি ডে 2026 অন মার্চ 4, 2026। 2026 সালের 4 মার্চ আমাদের ভারত জাতীয় নিরাপত্তা দিবস পালন করছে। চলো এর পরের প্রশ্নতে আসি। অল ইংল্যান্ড ওপেন 2026-এ লক্ষ্য সেন কাকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছেন? মানে শেষ 16-ই পৌঁছেছেন লক্ষ্য সেন। তিনি ডেড স্টুডেন্টস ভারতের একজন ব্যাডমিন্টন তারকা। অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ, এটা ব্যাডমিন্টনের সাথে যুক্ত, আমরা জানি BWF চ্যাম্পিয়নশিপ, অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ, এগুলো হচ্ছে যুক্ত ব্যাডমিন্টনের সাথে। তো তিনি হারিয়েছেন যাকে, তিনি খুব ফেমাস একজন প্লেয়ার, শি ইউকি। ইনি হচ্ছেন চীন দেশের প্লেয়ার, হ্যাঁ, চীনের একজন খেলোয়াড় তিনি। এবারে দেখো তার নামটা কেন এত গুরুত্বপূর্ণ। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স যেটা রিসেন্টলি বার্মিংহামে শুরু হয়েছে, এটা কোথায় হচ্ছে? বার্মিংহামে শুরু হয়েছে, ঠিক আছে, বার্মিংহামে এটা শুরু হয়েছে। লক্ষ্য টপলেস ওয়ার্ল্ড নাম্বার 1 শি ইউকি ইন এ থ্রিলার। তো একটা রোমাঞ্চকর ম্যাচের মাধ্যমে লক্ষ্য ওয়ার্ল্ডের নাম্বার 1 শি ইউকিকে হারিয়েছেন। শি ইউকি চীন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়, তিনি বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাডমিন্টন তারকা, তাকে হারিয়েছেন। তো অবশ্যই তো নিউজ হওয়ার কথা, তো আমি এই কারণে তোমাদের জন্য নিয়ে এসেছি। পরেরটা দেখি। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম নারী সুপারিনটেনডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? প্রথম নারী, ফার্স্ট ওমেন সুপারিনটেনডেন্ট হিসাবে যাকে নিযুক্ত করা হয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেলের, তিনি হলেন সাবা শল। সাবা শল মেক্স হিস্টোরি অ্যাজ কাশ্মীরস ফার্স্ট ফিমেল সুপারিনটেনডেন্ট অফ শ্রীনগর সেন্ট্রাল জেল। তিনি হচ্ছেন কাশ্মীরের প্রথম মহিলা হিসাবে ইতিহাস গড়েছেন, যে সেন্ট্রাল জেলের, কাশ্মীরের শ্রীনগরের সেন্ট্রাল জেলের তিনি একজন সুপারিনটেনডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। চলো এর পরেরটা। 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য ভারতের কোন দল মনোনীত হয়েছে? লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে লরিয়াসের পক্ষ থেকে। তো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার, লরিয়াস স্পোর্টস ওমেন্স অফ দ্য ইয়ার ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তেমনি লরিয়াস ওয়ার্ল্ড
টিম অফ দ্য ইয়ার বলে একটা কিন্তু সেক্টর হয়, সেখানে ভারতের একটা টিম, ভারতের একটা দল, হ্যাঁ ক্রীড়া দল, তারা মনোনীত হয়েছে, সেটি হচ্ছে ভারতের নারী ক্রিকেট দল। কেন হয়েছে তার পিছনে কারণ তো তোমরা জানো নিশ্চয়ই। এই নারী ক্রিকেট দল গত বছরে বেস্ট একটা পারফরমেন্স দেখিয়েছিল এবং ভারত এবং শ্রীলঙ্কাতে আয়োজিত হওয়া ওডিআই ক্রিকেট বিশ্বকাপ, মহিলাদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল এরা, তাই না? চলো একটু দেখে নিই। ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট স্কোয়াড নমিনেটেড ফর প্রেস্টিজিয়াস 2026 লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। চলো এখানে যারা মনোনীত হয়েছে তাদের দেখি, জিতবে কিনা সেটা পরের বিষয়, তবে মনোনীত হয়েছে কারা লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ারে? ইংল্যান্ড ওমেন্স ফুটবল টিম, হ্যাঁ মানে ইংল্যান্ডের যে ওমেন্স ফুটবল টিম তারা এখানে ফুটবলের ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। ইউরোপিয়ান রেড কাপ টিম তারা যুক্ত হয়েছে, গলফ খেলা থেকে, এটা গলফের একটা টিম। আচ্ছা, ক্রিকেটে যুক্ত হয়েছে ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম। আচ্ছা, ম্যাকল্যারেন মাস্টার কার্ড ফর্মুলা 1 টিম, যেটা মোটর রেসিং এর সাথে যুক্ত, সেই ফর্মুলা 1 টিম তারা যুক্ত হয়েছে। আর তারা নমিনেটেড হয়েছে বা মনোনীত হয়েছে 2026-এর লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ারের জন্য। আর একটা হচ্ছে ওকলাহোমা সিটি থান্ডার, যেটা একটা বাস্কেটবল টিম ইউএস এর। আর একটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন ফুটবলের একটা ফুটবল ক্লাব, যারা এখানে নমিনেটেড হয়েছে। তো এদের ভিতরে আমরা দেখব পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্সে কারা জয়লাভ করেছে। নমিনেটেড হয়েছে এই 6টা টিম আমরা দেখে নিলাম, তার ভিতরে ভারতীয় মহিলা ক্রিকেট দলটাও নমিনেটেড হয়েছে বা মনোনীত হয়েছে। চলো আমরা আজকের জিকে প্রশ্ন উত্তরে আসবো, তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। টিডব্লিউএস একাডেমিতে যে সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, টিডব্লিউএস একাডেমি যারা জানো না তাদের বলি, আমরা কিন্তু পেইড কোর্সের মাধ্যমে তোমাদের প্রিপারেশন দিয়ে থাকি। আমাদের বিভিন্ন ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে 6টা দেখাচ্ছে, কিন্তু আরো অনেক ব্যাচ আছে টিডব্লিউএস একাডেমিতে, তুমি যে কোনো পরীক্ষার ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? সব থেকে ডিমান্ডিং ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, ডব্লিউপি কেপি ব্যাচ এবং সাথে সাথে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। জানি এখানে অনেক স্টুডেন্টস আছে যারা রেলের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, অনেকে এসএসসি জিডির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, সকলকে বলবো ব্যাচে অ্যাডমিশন নাও। বেস্ট প্রিপারেশন সেখানে আমরা দিই, সমস্ত সাবজেক্টের প্রিপারেশন দেওয়া হয় ফাউন্ডেশন ব্যাচে। ফাউন্ডেশন মানে একদম বেসিক থেকে তোমাদের প্রিপারেশন দেওয়া হয়, সমস্ত জিনিস তার ভিতরে কভার করানো হয়। তো অবশ্যই যারা অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো শুরু করছি আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তর। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ লাইভ হয়ে গেছে, যেখানে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা হচ্ছে একটা পর্বত। আমাদের মধ্য ভারতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ পর্বতের আমরা নাম পাই, একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য, এবং আরেকটা হচ্ছে সাতপুরা। বিন্ধ্য এবং সাতপুরা বলে দুটি পর্বত পাচ্ছি, এই দুটি পর্বত হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ, ঠিক আছে? এই দুটি পর্বত হচ্ছে স্তূপ পর্বত। তো স্তূপ পর্বতের উদাহরণ বিন্ধ্য, সাতপুরা, তার ভিতরে সাতপুরা পর্বতের হাইস্ট পিক হচ্ছে ধূপগড়। তাহলে বিন্ধ্যর হাইস্ট পিকটা একটু জেনে রাখো। বিন্ধ্যর সর্বোচ্চ শিখরটির নাম হচ্ছে কি? সেটি হচ্ছে গুডউইল পিক বা সদ্ভাবনা শিখর। ঠিক আছে, গুডউইল পিক বা সদ্ভাবনা শিখর বলে একটা শিখর আছে, যেটা বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক। চলো এরপরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের গালো উপজাতির কৃষি উৎসবের নাম কি? অরুণাচল প্রদেশ রাজ্য এর গালো বলে একটা উপজাতি আছে, সেই গালো উপজাতির প্রধান উৎসবের নাম কি জানতে চেয়েছে আমাদের। দেখো গালো উপজাতি তাহলে কোথায় বাস করে আমরা জেনে নিলাম, অরুণাচল প্রদেশে। এখানে অরুণাচল প্রদেশের উৎসব বার করো, প্রথমে লোসার অরুণাচল প্রদেশে এবং মোপিন বলে উৎসব দুটোই অরুণাচল প্রদেশে পালিত হয়। লোসার উৎসব হচ্ছে আপাতানি বলে একটা উপজাতি, যারা তিব্বতী বৌদ্ধ কমিউনিটি, আপাতানি উপজাতির উৎসব। আর ডেয়ারি স্টুডেন্টস, যেটা গালো উপজাতির উৎসব সেটি হচ্ছে মোপিন উৎসব। করম এবং উগাদি, উগাদিটা হচ্ছে তেলেগু নববর্ষ, অর্থাৎ তেলেগু সম্প্রদায় বা তেলেগু ভাষায় যারা কথা বলে তারা এটা পালন করে, তেলেগু নববর্ষ উৎসব এটা। আর যেটা আমাদের করম উৎসবের কথা পাচ্ছি, করম ফেস্টিভ্যাল, করম উৎসব, করম উৎসবটা পালিত হয়ে থাকে পূর্ব ভারতে, ঠিক আছে? এটা পূর্ব ভারতে পালিত হয়, পূর্ব ভারতের একটা উদযাপন, একটা কৃষি উৎসবের নাম হচ্ছে এটা। আচ্ছা, করম বলে এই উৎসব, এটাকে আমরা করম পূজাও বলে থাকি। করম পূজা যে উপজাতির মানুষেরা পালন করে, ফার্স্ট হচ্ছে এখানে তোমার লাইক মুন্ডা কমিউনিটি, হ্যাঁ মুন্ডা মানে পূর্ব ভারতে যে কমিউনিটিরা বাস করে, ওরাও উপজাতি,
ওরাও উপজাতি, হ্যাঁ, তারপরে সাঁওতাল, এরা পালন করে থাকে করম পুজো। চলো এর পরেরটা দেখি। কোন ভিটামিন আমাদের ত্বক এবং চোখকে ভালো রাখতে সাহায্য করে? যে ভিটামিনের অভাবে চোখের রোগ হয়, নিশ্চয়ই সেটাই সঠিক উত্তর হবে। চোখের রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, এটাকে আমরা রেটিনাল বলছি। এর অভাবে রাতকানা বলে একটা রোগ হয়। তো ত্বক এবং চোখের ভালো রাখে অবশ্যই ভিটামিন এ, তাই তো। ভিটামিন সি স্কারবি রোগ হতে দেয় না, অর্থাৎ মাড়ি শক্ত করে। ভিটামিন কে, ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন ডি আমাদের হাড় শক্ত করে থাকে, তাই তো, এটা হাড় শক্ত করে থাকে। রিকেটস রোগ বা ইত্যাদি অস্টিওপোরোসিস এগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। কোন মহিলা নোবেল পুরস্কার জিতেছিলেন? নোবেল জয়ী প্রথম মহিলা কে ছিলেন? 1903 সালে নোবেল পুরস্কার দেয়া হয়। 1903 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় একজন মহিলাকে, যিনি ছিলেন মেরি কুরি। অ্যাকচুয়ালি নোবেল প্রথম দেওয়া হয়েছিল 1901-এ, কিন্তু 1901 এবং 1902 পর্যন্ত কোনো ব্যক্তি কিন্তু নোবেল পায়নি, কোনো মহিলা নোবেল পায়নি। নোবেল পেয়েছিল প্রথম মহিলা হিসাবে 1903 সালে মেরি কুরি, পদার্থবিদ্যায় তিনি নোবেল পেয়েছিলেন। শুধু তিনি একা পায়নি, ওকে, তার যিনি পার্টনার ছিলেন পিয়ের কুরি, তিনিও পেয়েছিলেন। চলে এর পরেরটা, মাউন্ট ইবু আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? এত আগ্নেয়গিরি থাকতে পৃথিবীর বুকে, হ্যাঁ, ফুজিয়ামা, তারপরে ক্লিমানজারো, ব্যারেন, হ্যাঁ, স্ট্রমলি, এত হাওয়াই দ্বীপপুঞ্জে মৌনা লোয়া, এত কিছু থাকতে আপনি কেন মাউন্ট ইবুর নামটা দিলেন? অনেকের প্রশ্ন থাকতে পারে, একটা মনে কিন্তু অনেকের প্রশ্ন আসছে, স্যার মাউন্ট ইবু আপনি এই ধরনের কঠিন প্রশ্ন কেন করছেন? দেখো, প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়, কারণ এই মাউন্ট ইবুটা রিসেন্টলি খবরের শিরোনামে এসেছিল। ইন্দোনেশিয়াতে অবস্থিত একটা আগ্নেয়গিরি। এই ইন্দোনেশিয়াতে অবস্থিত আগ্নেয়গিরি, এটা ইন্দোনেশিয়ার হাল মারেহা দ্বীপে, যেটা প্যাসিফিক রিং অফ ফায়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে অনেকগুলো আগ্নেয়গিরির কিন্তু একটা রিং বলা যেতে পারে। অনেকগুলো আগ্নেয়গিরি এরকম পরপর পরপর আছে প্যাসিফিক, মানে প্রশান্ত মহাসাগরে। এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বলা হয়, তাকে মেখলা বলা হয়। তো এই যে প্যাসিফিক রিং অফ ফায়ার, এখানে অবস্থিত আছে ইন্দোনেশিয়ার হাল মাহেরা দ্বীপটি। এখানে মাউন্ট ইবু হলো একটি অত্যন্ত সক্রিয় একটা আগ্নেয়গিরি, যেটা 1325 মিটার স্ট্র্যাটো ভলক্যানো, যেখানে প্রায়শই বিস্ফোরণ, অগ্নুৎপাত এবং অবিরাম ছায়ের স্তূপ দেখা যায়। 2025 সালের গোড়ার দিকে, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, জানুয়ারির দিকেই গোড়ার দিকে 1000টিরও বেশি অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে এখানে। মানে বুঝতে হচ্ছে 1000টিরও বেশি অগ্নুৎপাত হয়েছে এখানে 2025-এর গোড়ার দিকে। তো অবশ্যই খবরের শিরোনামে ছিল এটা, তো সেই কারণে এখান থেকে দিতে পারে। মাউন্ট ইবু কোথায় আছে? ইন্দোনেশিয়াতে। নেক্সট প্রশ্ন এটা, শব্দের স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য দূরত্ব হওয়া প্রয়োজন 17 মিটার। হ্যাঁ, 17 মিটার শ্রোতা এবং তোমার যিনি প্রতিফলক হবেন তার মধ্যে। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়? গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে? সেটি হচ্ছে লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছে, লুম্বিনী নামক একটা জায়গাতে। এরপরের প্রশ্ন দেখি আমরা, 1982 সালে এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করেছিল? 1951 সালে প্রথম এশিয়ান গেমস শুরু হয়। 1951 সালে প্রথম কিন্তু এশিয়ান গেমসটা শুরু হয়েছিল। তো প্রথম এশিয়ান গেমস শুরু হচ্ছে কবে? 1951-তে। আর এই এশিয়ান গেমসটা আমাদের প্রথমবার যখন অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু আমাদের ভারত ছিল আয়োজক, ঠিক আছে, ভারত ছিল
আয়োজক। এখন ভারত দুবার আয়োজন করেছে এশিয়ান গেমসটা, দুবার আয়োজন করেছে। কবে? 1951-তে একবার, আর একবার 1982-তে। তো এখানে অপশন বি রাইট অ্যান্সার। চলো এর পরেরটা, 2025 সালে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডের প্রতিপাদ্য কি ছিল? প্রতিপাদ্য মানে হচ্ছে থিম, ঠিক আছে? থিমের কথা বলা হচ্ছে, থিম কি ছিল? বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা কবে পালন করি? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে 7ই এপ্রিল, তাই তো? 7ই এপ্রিল, 7th এপ্রিল আমরা পালন করি। সেই 7ই এপ্রিল যে পালন করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস, 2025 সালে তার থিম ছিল সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। দেখো, দ্য থিম ফর ওয়ার্ল্ড হেলথ ডে 2025 এপ্রিল 7, মানে 7ই এপ্রিল এটা পালিত হয়। তার থিম কি ছিল? দ্য হেলথি বিগিনিংস, হোপফুল ফিউচার। একটা সুস্থ সূচনা, একটা হেলদি সূচনা এবং হোপফুল ফিউচার বা আশাবাদী একটা ভবিষ্যৎ, এটাই ছিল থিম। বাড়ির কাজ দেওয়া থাকবে, ভারতের কোন শহরকে প্রাসাদের নগরী বলা হয়? এটা বাড়ির কাজ দেওয়া রইল, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যেটা একটু আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করলাম, হ্যাঁ, যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আসলে কি, মূলত কিসের পার্থক্য নির্দেশ করে এটা? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মূলত রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট বা আমদানির পার্থক্য কিন্তু নির্দেশ করে থাকে। গুরপ্রীত সিং সান্ধু কোন খেলার সাথে যুক্ত? ভারতীয় জাতীয় দলের একজন গোলকিপার। এখন কোন খেলায় গোলকিপার থাকে? গোলকিপার থাকে হকি খেলা, ফুটবল খেলা ইত্যাদিতে। হকি তো অপশনে নেই, তাহলে ফুটবল আছে, ফুটবলকে রাইট অ্যান্সার করো। গুরপ্রীত সিং সান্ধু হচ্ছে ভারতের একজন ফুটবল খেলার গোলকিপার। ভারতের ফুটবল খেলার সাথে যুক্ত কারা আছে? গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ জিঙ্গার, সুনীল ছেত্রী, লিস্টন ক্লাসো, সাহাল আব্দুল সামাদ, হ্যাঁ, তারপরে তোমার আরো আছে না অনেকে, মনবীর সিং, এরা সব হচ্ছে ভারতীয় ফুটবল খেলোয়াড়ের মধ্যে পড়ে। জাতীয় দলের হয়ে খেলে, আপুইয়া খেলে থাকে, অনেকেই আছে, হ্যাঁ। সুভাষিস বোস আগের বছরে এআইএফএ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। এরপরের প্রশ্ন, সবচেয়ে প্রথম আইপিএল ট্রফি কোন দল জিতেছে? 2008-এ কিন্তু প্রথম সূচনা হয়, সূচনা আইপিএল এর, তাই তো? আইপিএল এর সূচনা কবে? 2008-এ। তো 2008-এ যখন আইপিএল শুরু হয়, প্রথম আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস রাইট অ্যান্সার হবে। চলো এর পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা কারাটে 1 সিরিজ এ সার্কিটে মেডেল জিতেছিলেন? আগের বছরের ঘটনা, একটা রিসেন্ট ঘটনা। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কারাটে 1 সিরিজে সার্কিটে মেডেল জিতেছিলেন যিনি হচ্ছেন আলিশা চৌধুরী। মুঘল সম্রাটরা নিচের কোনটি নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাটরা এর ভিতরে কোনটি নির্মাণ করে? আড়াই দিন কা ঝোপড়া, আলাই দরওয়াজা, সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। এটা মধ্যপ্রদেশে আছে, অশোক নির্মাণ করে, তাই তো? লাল কেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান, নির্মাণ করেন এটা, তাই তো? শাহজাহান নির্মাণ করেন মুঘল সম্রাট। তো মুঘল সম্রাট শাহজাহান, তাহলে অপশন সি রাইট অ্যান্সার করব। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেন, ভারতের প্রথম সুলতান। এবং আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, ঠিক আছে। চলো এর পরেরটা দেখি, কোন অ্যাসিড দইয়ে পাওয়া যায়? দইতে আমরা কোন অ্যাসিড পাচ্ছি? এর ভিতরে সাইট্রিক অ্যাসিড, লেবু বা টক জাতীয় ফলে পাই, লেবু, আমলকি জাতীয় ফলে, আমলকি, কমলা লেবু, হ্যাঁ, এই গুলোতে আমরা পাচ্ছি সাইট্রিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড পাচ্ছি আপেলে। আচ্ছা, তাহলে দইতে থাকছে ল্যাকটিক অ্যাসিড, দই দুধ ল্যাকটিক অ্যাসিডের জন্য এখানে আমরা ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি। টার্টারিক অ্যাসিড কি তাই পাচ্ছি বলো তো দেখি? টার্টারিক অ্যাসিড পাচ্ছি তেঁতুলে,
তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। জাতীয় জলপথ 2 বা ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 কোন নদীর উপর অবস্থিত? ভারতের 2 নম্বর জাতীয় জলপথ কোন নদীর উপরে আছে? ভারতের 2 নম্বর জাতীয় জলপথ অবস্থিত আছে ব্রহ্মপুত্র নদীর উপরে। আর 1 নম্বর ভারতের ন্যাশনাল ওয়াটারওয়েজ এর মধ্যে সবথেকে দীর্ঘতম হচ্ছে, মানে জাতীয় জলপথের মধ্যে সবথেকে দীর্ঘতম হচ্ছে NW1। এটা NW1টা হচ্ছে প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, বা এই পর্যন্ত আছে। এই NW1টা আমরা দেখছি তাহলে গঙ্গা নদীর উপরে আছে, গঙ্গা এবং তার শাখা নদী ভাগীরথী হুগলির উপরে এটা আছে, তো গঙ্গার উপরে। আর NW2 বা ন্যাশনাল ওয়াটারওয়েজ 2টা হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে। কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যারকে কি বলা হয়? ভাইরাস, চিপ, বাগ, বিট। কম্পিউটারকে ক্ষতি করে, কম্পিউটারের ফাইল, কম্পিউটারে যে তুমি ডেটা রাখো সেটাকে ক্ষতি করে, সেই ক্ষতিকারক সফটওয়্যার এবং ম্যালওয়্যারকে বলা হয়ে থাকে সাধারণত ভাইরাস। ওকে, ভাইরাস বলা হয়। ভাইরাসকে আমরা অনেক সময় ম্যালওয়্যারও বলতে পারি, মানে ক্ষতিকারক সফটওয়্যারকে ম্যালওয়্যার বলা হয় অনেক সময়। বিশ্বের সবচেয়ে ছোট পাখি কোনটি? এটা খুবই সহজ প্রশ্ন একটা। বিশ্বের মধ্যে সব থেকে ছোট, সব থেকে স্মলেস্ট বার্ড কোনটি? হামিং বার্ড। বহুত কিউট একটা বার্ড। হামিং বার্ড হচ্ছে বিশ্বের সব থেকে ছোট পাখি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? চলো আমাদের লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন আজকে সেশনের, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সহজ এবং খুবই ইজি একটা প্রশ্ন। জওহরলাল নেহেরু স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর কমেন্ট বক্সে জানাবে বর্তমান প্রধানমন্ত্রী কে আছেন আমাদের ভারতে। সবাই জানো, তবু জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের আজকের এই যে পর্ব, আজকে দারুণ একটা সেশন আমি তোমাদের প্রোভাইড করলাম। আশা করব ক্লাসটি অনেক অনেক ভালো লেগেছে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন ক্লাস নিয়ে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু সকলকে লাইভে দেখতে চাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।